এখন কি করব, আমি তো ব্রেকও করতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না, উল্টা আরও এখন কিছু করতে গেলে এই ভম করে পিক আপ বেড়ে যাচ্ছে কেমনি কি, মানে মাথা মতো পুরো নষ্ট হয়ে গেছে সেকেন্ডের মধ্যে। মনে করেন যে সব কিছু একদম উল্টাপাল্টা হয়ে গেছে। সামনে মনে হচ্ছে একটা রয়্যাল এনফিল্ড, কি বলে, আমার যাত্রাটাকে সহজ করবে এরকম একটা জিনিস হিসেবে চিন্তা করতে শুরু করলাম। তখন থেকে আসলে আর আমি এই রকম সমস্যাগুলোতে আর পড়ি নাই। সবসময় মাথায় রাখবেন একটা ব্যাপার, আপনার কোনো কাজের দ্বারা যাতে অন্য কারো ক্ষতি না হয়, তো এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। অন্য কারো ক্ষতি না হয়, অন্য কারো কষ্ট না পায়। আজকে কী ডে জানি না, তবে একটা ব্যাপার বুঝতেছি যে আমার কিছু টাকা যাবে, বইয়ের জন্য কিছু একটা নিতে হবে। নতুন রাইডাররা যেই সব সমস্যায় পড়বেন বা যদি কোনো ইনজিউরিতে পড়েন, সেটা থেকে বাঁচার উপায় কী? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে হচ্ছে 3:40। প্ল্যান হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা, হুইচ ইজ ICCB। ওইখানে একটা এক্সিবিশন আছে, সো প্ল্যান হচ্ছে ওই এক্সিবিশনে যাব। এই গাছগুলো খুব সুন্দর লাগে। প্ল্যান হচ্ছে আজকে ওইখানে যাব, এক্সিবিশন প্লাস্টিক অ্যান্ড প্যাকিং ফেয়ার আছে একটা। সো এখানে বিভিন্ন দেশের প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানিগুলো আসে, তাদের স্টল এখানে থাকে এবং বাংলাদেশের যাদের এই জিনিসগুলো লাগবে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, সেই জিনিসগুলো তারা হচ্ছে এখান থেকে কালেক্ট করবে, তাদের সাথে একটা বিজনেস ডিল করবে। সো এটার হচ্ছে মূল বিষয়। তো আমাদের কিছু প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং রিকোয়ারমেন্ট আছে, এই জন্যই বেসিক্যালি ওখানে যাওয়া। ICCB-তে যাচ্ছি। তো এই যাওয়ার সময়টাতে একটা ভাই রিকোয়েস্ট করছিল যে ভাই বিগিনারদের জন্য মোটরসাইকেল চালানোর কিছু টিপস শেয়ার করেন, বা বিগিনাররা কীভাবে চালাবে, কী করবে সেটা শেয়ার করেন। সো আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো এবং কী করা উচিত ভালো একজন ভালো বাইক রাইডার। এবং ওর দ্য হেক ব্যাটম্যানের বাইক। তো যেতে যেতে আমি হচ্ছে আমার লাইফের কিছু অ্যাক্সিডেন্টের মুহূর্ত এবং কীভাবে বাইক চালানো শিখলাম, এবং কিভাবে হচ্ছে আপনারা নতুন যারা বাইক চালান তারা কীভাবে করলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারবেন, ভালো করে বাইকটা চালাতে পারবেন। সো এরকম একটা ব্যাপার আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তো আমার প্রথম বাইক চালানোর অভিজ্ঞতা ছিল, একদম প্রথম যখন বাইক চালানো শিখি সেটা হচ্ছে 2009-10 এরকম। আব্বা একটা সেকেন্ড হ্যান্ড ওয়ালটনের বাইক কিনছিল 125cc। তো ওইটা দিয়ে প্রথমে চালানো শিখি আমি। তার আগে অবশ্য সেজম আমার একটা বাইক ছিল স্প্লেন্ডারটা আমি হচ্ছে একদিন একটুখানি তার কাছ থেকে গিয়ার দিছিলাম একটা, আর একটুখানি সে আমাকে নিয়ে পিক আপ দেওয়াটা দেখাইছিল, জাস্ট একটুখানি 5 মিনিটের জন্য। তো এই আমার তো তারপরে আব্বার বাইক আমি নিলাম, নেওয়ার পরে দেন দেখলাম কীভাবে কী করতে হয়, ওটা নিয়ে চালাইলাম। প্রথমে ওইটা দেখি যে গিয়ারটা, সাইকেল তো চালানো জানতাম, বাইক চালানো ইজি, তো গিয়ার দিয়ে চালাইলাম বাহ সুন্দর। তারপর ব্রেক করলাম, বাহ সুন্দর, কোনো কষ্ট লাগতেছে না, চলতে গিয়ার দিলেই যায়। ব্যাপারটা তখন খুবই মজার ছিল, মানে অন্যরকম একটা এক্সাইটমেন্ট, নতুন বাইক চালাইলে যা হয় আর কি। তো ওই দিন দেখলাম ভালো, এটা চালানো তো কঠিন কিছু না। তো ঠিক আছে, ওকে। এরপরে যখন ওইটা নিলাম, নেওয়ার পরে এবার রাস্তায় বের হইলাম, মানে এতক্ষণ না এই দিক ওদিক দিয়েই রাস্তা দিয়েই চালাইছি, তবে মানে ওরকমভাবে না, জাস্ট আস্তে আস্তে ভয়ে চালাইছি। হ্যাঁ, বা কোনো কিছু দেখলে আমার পিছনে একজন লোক ছিল যে আমাকে একটু বোঝাইছে, তো সে আমাকে গাইড করছে। এবার আমি নিজেই একা সাহস করে বের হইলাম। তো সাহস করে, আরে সহজ জিনিস তো পিক আপ দিলে যায়, ব্রেক করলে ব্রেক করে, এই তো খুব সহজ, সিম্পল। প্রথম দিনে আমি মোটামুটি আমার পিছনে আমার সাঙ্গ-পাঙ্গ 2জন নিয়ে দিলাম টান, চা আছে কপালে। তো কিছু দূর গেলাম, আমাদের সোজা একটা রাস্তা আছে, বাসার সামনে দিয়ে রাস্তা দিয়ে যাইতেছি 2জন নিয়ে, বেশ ভালো। তো গিয়ার 1 থেকে 2 নিলাম, একটু স্পিড বাড়াইলাম, 2 থেকে 3 নিলাম, একটু স্পিড বাড়াইলাম, বেশ ভালোই গেলাম। এবার যাইতে একটা মোড় আসছে, ডানে মোড় নিতে হবে,
90 ডিগ্রি মোড়। স্পিড আমার 30-40 এরকম, বা একটু বেশি হতে পারে, আমার এক্সাক্ট খেয়াল নেই। এখন আর মাথায় কাজ করতেছে না যে আমি আসলে কোনটা রেখে কী করবো। পিক আপ কমাবো, পিক আপ বাড়াবো, কেমনে পিক আপ বাড়াবো, গিয়ার কমাবো না ব্রেক করবো, ডান পায়ে না বাম পায়ে, ডান হাতে না বাম হাতে, কোনটা দিয়ে কি, আমি আর কোনো কিছু খুঁজে পাইতেছি না। এখন কি করব, আমি তো ব্রেকও করতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না। উল্টা আরও এখন কিছু করতে গেলে এই ভম করে পিক আপ বেড়ে যাচ্ছে, কেমনে কি, মানে মাথা মতো পুরো নষ্ট হয়ে গেছে। সেকেন্ডের মধ্যে মনে করেন যে সব কিছু একদম উল্টাপাল্টা হয়ে গেছে। এখন চিন্তা করছি হাই কেমনে কী করবো, কেমনি বাঁক তো ঘুরাইতে পারতেছি না, সামনে বাঁকও চলে আসছে। তারপরে কি করলাম যে মানে বাইক হচ্ছে কাইতো হচ্ছে না, তো বাইক জোর করে টাইনা কাইত করতে গিয়ে তো রাস্তার সাইডে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে মোটামুটি 3 জনের হাঁটু ছুললো, তারপরে কবজি টবজি ছুললো, বেশ মজাই। তো এই হয়েছে অবস্থা। তো এইটা মোটামুটি নতুন অবস্থায় বাইক চালাইলে এই সিচুয়েশনে পড়ছিলাম। আমার মনে হয় যে এই সিচুয়েশনে নতুন যারা বাইক চালান এই সিচুয়েশনে পড়েন নাই এরকম খুব কমই আছে। কারণ হচ্ছে প্রথম দিকে যখন আপনি চালাবেন তখন মনে হয় আপনি সবই পারেন, কিন্তু যখন কোনো প্যানিক সিচুয়েশন চলে আসবে বা হঠাৎ করেই কোনো একটা সিচুয়েশনকে আপনার সামনে দাঁড়ায় যাবে, তখন আসলে এই নতুন অবস্থায় যেহেতু আপনার প্র্যাকটিস নাই, আপনি ভুল করবেন। কোনটা গিয়ার, কোনটা পিক আপ, কোনটা ব্রেক, এগুলো আপনি সব কিছু গোলায় ফেলবেন তখন। এটা ছিল আমার প্রথমের বাইক চালানোর অভিজ্ঞতা। তো এই সমস্যা থেকে পরিত্রাণ কীভাবে পাওয়া যায়? এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে, আচ্ছা আরেকটা ঘটনা শেয়ার করি। আমি এরকম একজনকে দেখছি যে একজন নতুন বাইক কিনছে, চালাইতেছে, একটা মোড়ে গিয়া চালাইতেছে ভালোই, কিন্তু মোড় ঘুরতে গিয়া সে কোন দিকে ঘোরাবে, কি করবে, যাই কী করছে, ব্রেক করে, ওটা হাইড্রোলিক ছিল তো, ব্রেক করছে সুন্দর করে, মনে করেন পড়ে গেছে। নতুন বাইক একদম ছুইলা টুইলা, অবস্থা খারাপ, কী যেন ভাঙলো, ওই ইন্ডিকেটর দেখলাম। তো এই হয়েছে অবস্থা। সো এই কথা বলার কারণ এইটাই যে আপনারা নতুন বাইক নিয়ে বা যেই বাইকে হোক নতুন অবস্থায় কোনো রাস্তায় চালাবেন না, আগে একজনকে নিয়ে প্র্যাকটিস করবেন, যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করবেন। কারণ আপনার মনে হবে যে না আমি পারি, জিনিসগুলো সহজ, কিন্তু আসলে কোনো সিচুয়েশন সামনে দাঁড়ায় গেলে জিনিসগুলো আপনি আর কন্ট্রোল করতে পারবেন না। আর নতুন অবস্থায় তো বাইক কখনোই আপনি 1 গিয়ার 2 গিয়ার উপরে উঠাবেন না, আর হচ্ছে কখনোই স্পিড 20-30-এর উপরে, 20-এর উপরেই উঠাবেন না, বা 20-25-এর উপরে উঠাবেন না। এভাবে চালাতে যে না একটা সময় যখন আপনি একটা ইয়াতে চলে আসবে তখন আপনি হচ্ছে উঠাবেন। প্র্যাকটিস করতে হবে প্রচুর, যাতে আপনার এই জিনিসগুলো প্র্যাকটিস করতে করতে ইজি হয়ে যায়। তো তারপরে বাইক যখন চালাবেন একটা ব্যাপার মাথায় রাখবেন, বাইক হচ্ছে আপনার যাত্রাটাকে কনভিনিয়েন্ট করে তুলবে। তো এই যাত্রাটাকে আপনি কখনো কমপ্লেক্স করেন না। এটা বলা এই জন্যই যে আপনি একটা বাইক দিয়ে সুন্দরভাবে যাবেন, স্পিড মেনটেন করবেন, রিল্যাক্সে যাবেন, এটাই কথা। আপনি ট্রাফিকগুলোকে ইজিলি ফিল্টার করতে পারবেন, এই জিনিসগুলো আপনি সহজে বাইক দিয়ে করতে পারবেন। তো ওই বাইকটা দিয়ে তাড়াতাড়ি যাওয়ার টেন্ডেন্সি আপনার বাদ দিতে হবে, যে বাইক কিনছি আমি সবার আগে যাইতে হবে, বাইক কিনছি আমি সবার আগে যাব, এইরকম টেন্ডেন্সি যদি থাকে আমি 100% শিওর আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আমিও এরকম করছি। আমি যখন প্রথমে জিক্সার কিনি 2000 কত সালে ভুলে গেছি। তো নতুন বাইক চালালে যেটা আপনার অবশ্যই বর্জনীয়, সেটা হচ্ছে আপনি কোনোভাবেই কখনো বাইক জোরে চালাবেন না, বা নতুন হোক পুরাতন হোক, কখনো বাইক নিয়ে জোরে যাইতে হবে, আগে যাইতে হবে, এই মেন্টালিটি আপনার ত্যাগ করতে হবে। আদারওয়াইজ আপনি অ্যাক্সিডেন্ট করবেনই, কম হোক বেশি হোক। তো নতুন যখন আমি জিক্সার কিনি তখন হচ্ছে আমার এই সমস্যাগুলো হয়েছিল। মানে নতুন যখন আমি জিক্সার কিনি তখন আমার এই সমস্যাগুলো হয়েছিল। তো আমার টেন্ডেন্সি ছিল আমি আগে যাব, সবার আগে যাব। তো এই টেন্ডেন্সি করতে গিয়ে দেখা গেল যে শুধু প্রবলেম হতো। সো আইসিসিবিতে চলে এসেছি, এরা একটা টোকেন দিবে আমাকে। এটা আসলে ভালো লাগতে জায়গা, পেপারগুলো অন্যরকম। এ ভাই এই যে টাকা কে নিবে, টাকা নেন, টোকেন দেন। ধন্যবাদ। বেশি দূরে না যাই, এখানেই রাখি।
এটা একটা মোল্ডিং মেশিন। তো আইপিএফ তো শেষ, এবার আমাদের যাওয়ার পালা। সন্ধ্যা নেমে আসছে, চলেন আমরা যাই। আমার ইচ্ছা ছিল রাতেরবেলা হচ্ছে এই রোডটা একটা ভিডিও নিব, কিন্তু রাত নামার আগেই আমরা চলে যাচ্ছি। আমার ইচ্ছাটা অপূর্ণ রয়ে গেল, কোনো একদিন হয়তো নিব। ওয়েলকাম। রোডের একটু মজা নেই। আচ্ছা, ব্যাপার হচ্ছে আমরা যেন কোথায় ছিলাম, বাইকে। যখন আমি সুজুকি জিক্সার কিনি তখন প্রথম দিকে এরকম আমার টেন্ডেন্সি ছিল আমি আগে যাব, আমার আগে যাইতেই হবে। আগে যাইতে গিয়ে এরকম টেন্ডেন্সির কারণে আমি অনেকবার অগণিতবার মানে খুব বড় অ্যাক্সিডেন্টে মানে খুব বড় অ্যাক্সিডেন্ট করতে করতে বাইচে গেছি। তো দেন একটা পর্যায়ে খুব ডিপ্রেশনে পড়ে গেছিলাম। আমি আসলে আমার এই বাইক রাখবো না, কারণ হচ্ছে যে বাইকের জন্য নিজের জীবন নিরাপত্তাহীনতায় ভুগতেছে, এই বাইক চালানোর কোনো মানে নেই। সো একবার সিদ্ধান্ত নিলাম যে বাইক বিক্রি করে দিব। পরে আবার চিন্তা করলাম যে না, বাইক আছে থাক, আমি তাড়াহুড়া করে না গিয়ে জোরে না চালাই আস্তে চালাই। এরপরে যখন আস্তে চালানো শুরু করলাম বা প্রয়োজন অনুযায়ী চালানো শুরু করলাম, জোরে চালাই এই যে এরকম ভালো রোড পাইলে, যখন খুব ভালো রোড থাকে, টান দেওয়ার মতো অবস্থা থাকে, তখন দেখা গেল যে প্রচুর পরিমাণে টানি, 100-110 স্পিড তুলি। আবার যখন রিস্কি রোড, সিটি রোড, যেখানে হচ্ছে রিক্সা গাড়ির প্রচুর ভিড় থাকে, ওই সব জায়গাতে আমি দেখা গেলো আস্তে আস্তে টানি, 50-60-30, ডিপেন্ডস অন সিচুয়েশন। সো যখন এইভাবে আমি আসলে চালানো শুরু করলাম, বাইকটাকে যখন চিন্তা করতে শুরু করলাম যে আমার যাত্রাকে সহজ করা একটা মাধ্যম, নট সবার আগে যাওয়ার একটা মাধ্যম, সহজ করা একটা মাধ্যম। সামনে মনে হচ্ছে একটা রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ডের বাইকটাকে আসলে প্রথম দিকে বড় মনে হইলেও আস্তে আস্তে বাইকটাকে আসলে অত বড় মনে হচ্ছে না। সাউন্ড শোনা যাচ্ছে কি জানি, এটা তো সাউন্ডই সব। তো যখন আমি বাইকটাকে আসলে একটা ইজি কমিউনিকেশনের মাধ্যম হিসেবে চিন্তা করতে লাগলাম এবং কি বলে আমার যাত্রাটাকে সহজ করবে এরকম একটা জিনিস হিসেবে চিন্তা করতে শুরু করলাম, তখন থেকে আসলে আর আমি এইরকম সমস্যাগুলোতে আর পড়ি নাই। তো দিস ইজ দ্য ভাইরাল প্লেস, এখানে মানুষজন ছবি তোলে। আমি যদিও অনেকবার আসছি কিন্তু কোনো ছবি তুলি নাই, এই জিনিসটা আমার কাছে কেন নাই ভালো লাগে নাই, ডিপেন্ডস। তো তারপরে থেকে আসলে বাইক চালানো আসল মজাটা আমি পাইতেছিলাম, যে তুমি আস্তে ধীরে সুস্থে চালাও, বাইক চালায় মজা পাবা। জোরে চালাচালি বা টানাটানির মধ্যে আসলে ওরকম কোনো মজা নাই। তো আমি সবাইকে এটাই সাজেস্ট করি যে যারা বাইক চালান, কখনো বাইকটাকে জোরে চালানোর জন্য চালাবেন না, বাইকটাকে চালাবেন অ্যাজ এ আপনার যাত্রা সহজ করার জন্য, সুন্দর একটা বাহন হিসেবে চালাবেন। আর নিয়মকানুন অবশ্যই মানে চলবেন। গোপ্রোটা মাউন্ট করে যে আমি নর্মালি চালাবো সেই উপায় নাই, এত ভার, হেলমেট নিচের দিকে নামা যায়। পরে আমার কি করতে হয়, ঘাটটা উঁচু করে রাখতে হয় অ্যাপ্রোপ্রিয়েট ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য। সো এটা একটা পেইনফুল কাজ। এরপরে হেলমেট কিনলে একটা চাপা হেলমেট কিনতে হবে, যাতে এই প্রবলেমটা না পড়ি। তো সব কথার শেষ কথা হচ্ছে, বাইক আপনি চালাবেন, শিখবেন, তবে রাস্তায় নামার আগে আপনি যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করবেন। একজনকে নিয়ে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করবেন, যাতে কোনটায় ক্লাস, কোনটায় হচ্ছে ব্রেক, কোনটায় পিক আপ, কোনটায় গিয়ার, হ্যাঁ, এগুলো যাতে আপনার মানে অটোমেটিক মাথায় চলে আসে, আপনার চিন্তা না করা লাগে। যদি আপনি যতক্ষণ পর্যন্ত আপনি দেখবেন যে আপনার চিন্তা করা লাগতেছে, আপনি কারোর সাথে কথা বলতে বলতে বাইক চালাচ্ছেন, হঠাৎ করেই আপনার কোনো কিছু চিন্তা করা লাগছে না, যা করে আপনার মস্তিষ্ক করবে, এইরকম সিচুয়েশনে গিয়ে হচ্ছে আপনি বাইক নিয়ে রাস্তায় নামবেন। তার আগে না, যদি তার আগে নামেন আপনি নিশ্চিত গেছেন। না মানে আর কি, সবাই তো আর একরকম না, তবে মোস্ট প্রবাবলি চান্সেস থাকবে যে আপনি একটা অ্যাক্সিডেন্টে পতিত হবেন। সো আমরা সেটা কেউই চাই না, সবাই যাতে চাই সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে থাকুক। সুস্থভাবে বেঁচে থাকাটাই বড় কথা। আর একটা ব্যাপার, যাই করেন
সবসময় মাথায় রাখবেন একটা ব্যাপার, আপনার কোনো কাজের দ্বারা যাতে অন্য কারো ক্ষতি না হয়। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, অন্য কারো ক্ষতি না হয়, অন্য কারো কষ্ট না পায়। তো আসলে আনইনটেনশনালি অনেক সময় হয়ে যায়, কিন্তু জিনিসগুলো থেকে আমাদের সতর্ক থাকা উচিত। আজকে কী রে জানি না, তবে একটা ব্যাপার বুঝতেছি যে আমার কিছু টাকা যাবে, বইয়ের জন্য কিছু একটা নিতে হবে। দেখি কি আছে দোকানে। অনেক ফুলই তো আছে, দাম হচ্ছে আকাশচুম্বী। আসসালাম ভাই, আমার কম দামের মধ্যে ভালো দেখে একটা ফুল দিতে হইবে। কম দামের বলতে কত রেঞ্জের মধ্যে? বিপদে ভালো দিলেন। রেঞ্জ বলতে কত? 100 টাকা একটা গোলাপ। একটা গোলাপই নিব, আমি তো বেশি নিব না। আমার তো বউ একটাই, 4-5টা হলে 4-5টা নেওয়া লাগতো। একটা গোলাপ, একটা রজনীগন্ধা, এর সাথে যদি আরো কিছু অ্যাড অন করতে চান আপনি অ্যাড অন করতে পারেন। কি গোলাপ দেখি তো? কোনগুলা? যেগুলা ভাই এইগুলো 100 টাকা? না, এর আগে অন্য এক গোলাপ নিয়েছিলাম, ওইটা তো 100 টাকা ছিল না। আর যদি আরেকটু বাড়াই 150 টাকা আপনাকে এটা দিচ্ছি ফ্রি। এটা বুঝছি, মনে করেন এটা তো ফ্রিতে, 20টা ফ্রি। তো 150 টাকা দিলে কি হয়, কি কোনো গোলাপ হয়? 150 দিলে একটা গোলাপ হয়, একবার ভালো গোলাপ, আরো ভালো আসেন। কি জানি, ওইবার একটা গোলাপ নিলাম। এই তো দিচ্ছি ভাই, এই দেখেন 150 টাকা গোলাপ, কিন্তু একটা গোলাপের দাম 150। এইটা কি গোলাপ? এই যে এগুলা যেটা নেবেন 150 টাকা। জানি 150 টাকা। তো যেহেতু ভাবিয়ে দেবেন এই জন্য আমি লালের ভাত দিচ্ছি। যদি পিঙ্ক, অনেক লেডি কালার, যদি পিঙ্ক কালার দিতে পারবেন। আচ্ছা দেখি এগুলা সব যেটাই নেন 150 টাকা। সুন্দর একটা সিস্টেম। লাল দেখছেন যেহেতু, দেন একটা ভালো লাল দেখে দেন একটা। থাকবে বেশি দিন কোনটা? এইটাই দেখেন, স্ট্যাম্প এটা ডবল স্ট্যাম্প না, রজনীটা ফ্রি। তারপর সন্ধ্যাবেলা থ্যাংক ইউ। ছোট পুতুল বয়। এটা আরেকটু আচ্ছা থাক, সমস্যা নেই। তো প্রথমেই আসি, তো এই যে নতুন রাইডাররা যেই সব সমস্যায় পড়বেন বা যদি কোনো ইনজিউরিতে পড়েন, সেটা থেকে বাঁচার উপায় কি, আসুন আমরা একটু পর্যালোচনা করি। আমি কিছু টিপস শেয়ার করব, যেটা হচ্ছে আপনাদের কাজে লাগবে। প্রথম টিপসই হচ্ছে আপনাকে অবশ্যই বেসিক জিনিসগুলো ঠিক করতে হবে। আমার বাইকটা, সঠিক বাইক চুজ করতে হবে, যে বাইকের সাথে আপনি খুব কমফোর্টেবল ফিল করবেন। ব্রেক হাইট, ব্রেক সিট হাইট, এসব কিছু যাতে আপনার অনুকূলে থাকে, এরকম একটা বাইক। কন্ট্রোলগুলো আপনার ঠিকমতো অ্যাডজাস্ট করতে হবে, কীভাবে কোনটা কন্ট্রোলগুলো আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, কোনটা ক্লাচ, কোনটা গিয়ার, এই জিনিসগুলো আপনার খুব ভালোভাবে হচ্ছে আয়ত্ত করতে হবে। দেন অবশ্যই 2 নম্বর হচ্ছে আপনার প্রপার সেফটি গিয়ার অবশ্যই পরে রাইড করতে হবে। একটা সার্টিফাইড হেলমেট, গ্লাভস, নি গার্ড, তারপরে এলবো গার্ড, জ্যাকেট, গ্লোভস, বুটস, এইসব অবশ্যই পরতে হবে। 3 নম্বর টিপস হচ্ছে আপনি অবশ্যই প্রথমে যখন শুরু করবেন একটা সেফ জায়গাতে আপনার রাইডিং শুরু করবেন প্র্যাকটিস করার জন্য। সেই জায়গাটা হবে একটা ওপেন স্পেসে। ওপেন স্পেসে মাঠের মধ্যে হতে পারে, যে মাঠের মধ্যে হলে কী হবে, পড়ে গেলে আপনার পর্যাপ্ত আপনি যদি পড়েও যান মাঠের মধ্যে, সেক্ষেত্রে আপনার এবং বাইকের ক্ষতি খুবই কম হবে বা হবে না, এরকম একটা ব্যাপার আর কি। 4 নম্বর হচ্ছে আপনার স্মুথ এক্সিলারেশন অ্যান্ড ব্রেকিং শিখতে হবে। এটা হচ্ছে যদি আপনি শিখতে চান তাহলে আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আপনি কিভাবে হচ্ছে ব্রেকটা ধরবেন। ইউজুয়ালি ব্রেক ধরার ক্ষেত্রে ফ্রন্টের ব্রেক আমরা 70% এবং রেয়ার ব্রেক 30% আইডিয়াল হিসাবে মনে করি। এভাবে ব্রেক ধরলে আপনার বাইকের কন্ট্রোলটা ভালো থাকবে। আপনি হচ্ছে ওপেন স্পেসে কিছু অবস্টাকলস দিয়ে রাখতে পারেন বা চিহ্ন দিয়ে রাখতে পারেন, যেটা হচ্ছে আপনি বুঝবেন যে এখানে আসলে আমাকে ব্রেক করতে হবে, এখানে আসলে আমাকে স্পিড কমাতে হবে, বাড়াতে হবে, এখানে আসলে আমার টার্ন নিতে হবে, এরকম। তাহলে জিনিসগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে।
4 নম্বর টিপস, আপনাকে স্মুথ অ্যাক্সিলারেশন এবং ব্রেকিংয়ে দক্ষ হতে হবে। আপনি কিভাবে থ্রোটল দিবেন, ব্রেক কিভাবে অ্যাপ্লাই করবেন, এবং আপনি থ্রোটল আস্তে আস্তে বাড়াবেন, তারপরে হচ্ছে ধীরে ধীরে ব্রেক করবেন, সামনে পিছনে 2 ব্রেকই যাতে একসাথে করতে পারেন এইরকম একটা ব্যাপার আপনাকে রপ্ত করতে হবে। এবং হঠাৎ হঠাৎ ব্রেকিং করা অবশ্যই পরিহার করতে হবে। 5 নম্বর টিপস হলো আপনার প্রপার গিয়ার শিফটিং শিখতে হবে। কোনটাতে গেলে নিউট্রাল, এবং নিউট্রালের পরে কোন স্পিডে আপনি গিয়ার তুলবেন, কিভাবে গিয়ার তোলার জন্য আপনি ক্লাসটা অ্যাপ্লাই করবেন। সো এই জিনিসগুলো আপনি খুব ভালোভাবে প্র্যাকটিস করে রপ্ত করবেন, তাহলে আর সমস্যা হবে না। 6 নম্বর হলো কর্নার এবং টার্নিংয়ের সময় সতর্ক থাকা। যখন আপনি কর্নারিং করবেন তখন আপনার একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন, কিভাবে কর্নারিংটা করবেন। তারপর কর্নারিং করার সময় আপনি বাইকের সাথে আপনি একটু কাত হয়ে গেলেন, হ্যাঁ, কিন্তু এগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাতে কোনো সমস্যা না হয়। যে কোনো টার্ন নেওয়ার সময় অবশ্যই আপনাকে স্লো করতে হবে আপনার বাইক। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। 7 নম্বর টিপস হলো আপনাকে রাস্তা নিয়ে সতর্ক থাকতে হবে। আপনি যেন সবসময় ভিজিবল থাকেন, অন্য বাইক থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে যাতে হঠাৎ করেই কেউ এসে আপনাকে হিট না করে দেয়। তারপরে কোনো প্রকার মিউজিক বা অন্যান্য কোনো জিনিস আপনি শুনতে পারবেন না যখন আপনি রাইডিং করবেন। তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। 8 নম্বরে হচ্ছে আপনাকে অবশ্যই এমন একটা মাইন্ডসেট রাখতে হবে যাতে আপনি যে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট থেকে আগে থেকেই একটা প্রতিরোধমূলক যে কোনো 8 নম্বরে হচ্ছে আপনাকে একটা মাইন্ডসেট থাকতে হবে। 8 নম্বর হচ্ছে আপনাকে এমন একটা মাইন্ডসেট থাকতে হবে 8 নম্বর হচ্ছে আপনার এমন একটা মাইন্ডসেট রাখতে হবে যাতে যে কোনো অ্যাক্সিডেন্টের সময় আপনি আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন। যেমন আপনি হঠাৎ করেই লেন চেঞ্জ করবেন না বা কোনো টার্ন নেবেন না। টার্ন নিতে গেলে অবশ্যই আপনি ওই সাইডে ইন্ডিকেটর ইউজ করবেন। তারপরে 4 রাস্তার মোড়গুলোতে আপনাকে অবশ্যই অনেক সতর্ক থাকতে হবে, কারণ এই সব জায়গাগুলোতে বেশি অ্যাক্সিডেন্ট হয়। নাম্বার 9-এ আছে হচ্ছে আপনি অবশ্যই আপনার বাইকটাকে প্রপারলি মেনটেন করবেন, যথাসময়ে সার্ভিসিং করাবেন, চেইন লুপ করা আছে কিনা, আপনার হেডলাইট ইন্ডিকেটর এগুলো সব ঠিক আছে কিনা, হ্যাঁ, থ্রোটল ঠিকমতো রেসপন্স করছে কিনা, সো বাইকের টায়ার প্রেশার এগুলো ঠিক আছে কিনা, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই বাইক চালানো শুরু করার আগে চেক করে নিতে হবে যাতে আপনি অনাকাঙ্ক্ষিত কোনো অ্যাক্সিডেন্টে না পতিত হন। 10 নম্বর এবং সর্বশেষ সেটা হচ্ছে আপনাকে অবশ্যই কনফিডেন্স গ্রো করতে হবে। এবং কনফিডেন্স গ্রো করার উপায় কি, আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। সেটা হচ্ছে খোলা জায়গায় হোক বা যে কোনো জায়গায় হোক, হ্যাঁ, প্রচুর পরিমাণে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনার কনফিডেন্স গ্রো করবে, কন্ট্রোলগুলো হাতে চলে আসবে, তখন আপনি হচ্ছে রাস্তায় পরিপূর্ণভাবে রাইডিংয়ের জন্য রেডি। বাট এর আগে আপনি কখনোই রাস্তায় নামবেন না। তো এই জিনিসটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এবং আপনি প্রথমেই হচ্ছে শর্ট রাইড দিয়ে শুরু করবেন, ছোট ছোট ডিস্টেন্সে গেলেন, বিভিন্ন ট্রাফিক কন্ডিশনে গেলেন। এভাবে যখন আপনি ধীরে ধীরে সব কন্ট্রোলগুলো আপনার হাতে চলে আসবে, তারপরে গিয়ে আপনি হচ্ছে হাইওয়েতে বা লং রাইডে যাবেন। সো আশা করি আমি যে টিপসগুলো দিলাম এই টিপসগুলো যদি কেউ ফলো করেন, ইনশাল্লাহ বাইক আপনি খুব ভালোভাবে চালাইতে পারবেন এবং অ্যাক্সিডেন্ট হবে না। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।